আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাস বিল দিচ্ছি বরং বিদ্যুতের হিডেন চার্জ আমাদেরকে দিতে হচ্ছে, আমরা গ্যাস বিল দিচ্ছি কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না, আমরা পানি বিল দিচ্ছি কিন্তু আমরা যে পানি পাচ্ছি এটা তো দূষিত পানি কিংবা পর্যাপ্ত পানি আমরা পাচ্ছি না। তাইলে আমরা বিলটিকে দিচ্ছি, আমাদের দিক থেকে আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু রাষ্ট্রের দিক থেকে এখানে কোনো দায়িত্বশীল রাষ্ট্রের কোনো ব্যবস্থাপনা আছে এটা আমাদের কাছে দৃশ্যমান নয়। এই প্রচলিত ট্র্যাডিশনাল যে নেতৃত্বের মধ্যে আল্লাহর ভয়ের অভাব আছে, আখেরাতের ভয় পর্যাপ্ত পরিমাণ নেই কিংবা এই ব্যাপারে তারা অতটা সচেতন নন, মানুষের অভিশাপকে যারা গুরুত্ব দেয় না, দুর্নীতিকে তারা কোনো বিষয় মনে করে না, ঘুষকে কোনো বিষয় মনে করে না। আপনি হোল্ডিং ট্যাক্স দিতে যাবেন, হয়তো আপনার হোল্ডিং ট্যাক্স হইল মাত্র 5,000 টাকা, কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে দালাল বলবে যে স্যার এটা তো একটু সময় লাগবে রেডি করতে, আপনি 15,000 টাকা দিয়ে যান, আমরা এটা রেডি করে আপনাকে জানাবো, পরে এসে 5,000 টাকা দিয়ে যাই, অথবা 20,000 টাকাই দিয়ে যান। ট্যাক্স কত? ট্যাক্স হলো 5,000, আর সেইটা রেডি করে দিবে, তাও এটা 2-1 দিনের ভিতরে হবে না, আপনার সময় লাগবে। কি একটা ঔপনিবেশিক শাসন এটা আপনি চিন্তা করেন, আরে গোলামির শাসন। এখানে সত্যিকার অর্থে এদের মধ্যে কোনো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, দায়িত্বশীলতা কিচ্ছু নাই। এরা আমাদেরকে মনে করে আমরা হইলাম তাদের প্রজা আর তারা হইল আমাদের রাজা, তারা শাসক, আমরা হইলাম শাসিত। আমাদেরকে তারা এই অপারেশনের মধ্যে, প্রেশারের মধ্যে রেখে তাদের সুযোগ সুবিধাগুলো তারা নিতে চায়। আপনি সারা দুনিয়া ডিজিটালাইজড হয়ে গিয়েছে, আপনি সমন্বিত একটা অ্যাপের মাধ্যমে, একটা অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেন, পানি বিল দেন, গ্যাস বিল দেন, আপনি হোল্ডিং ট্যাক্স দেন, আপনি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দরকার সেটা করেন, জন্ম নিবন্ধন করে মৃত্যু, এভরিথিং একটা অ্যাপের মাধ্যমেই তো সার্ভিস দেওয়া সম্ভব। এটার জন্য আমাকে অফিসে যেতে হবে কেন? টোটাল সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেশনকে পর্যায়ক্রমে পেপারলেস করে ফেলেন, কোনো পেপারেতে দরকার নাই, ঘরে বসে আপনি আপনার সকল কাজ সারতে পারবেন। সারা দুনিয়া হচ্ছে, আমাদেরকে যেতে হবে কেন? যেতে হবে এই কারণে, কারণ না গেলে তো মাল নেওয়া দেওয়া হবে না। এটা যে তারা বোঝে না, তারা যে পারবে না তা না, তারা করবে না, কারণ করলে তো আপনি তার ওখানে যাবেন না, আপনি তো ঘরে বসে কাজ করে ফেলবেন। যানজট, এটা কি একটা বিষয় হলো? আপনারা বিদেশ সফর করেছেন, আল্লাহ আমাকেও পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার, তাদের এন্ট্রি পয়েন্টগুলোতে মাল্টি লেভেল আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড পার্কিং টার্মিনাল আছে, বিশাল বিশাল, আপনি কয়েক হাজার গাড়ি রাখা যায়। এরকম 10টা টার্মিনাল আপনি ঢাকা সিটি নর্থে 10টা জুনে 10টা পার্কিং টার্মিনাল করেন। এগুলো বেসরকারি খাতের লোকদেরকে বললেই, কারণ সে তো বিজনেস করবে, সে তো আর মাগনা কারটা রাখবে না, কারের জন্য তো সে একটা পয়সা নেবে, তাই না? তাইলে আপনি যদি 10টা বড় কার পার্কিং টার্মিনাল করেন, বড় বড় মার্কেটগুলোর পাশে যদি করেন, বিরাট সংখ্যক জ্যাম যে কারণে হয় এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ফুটপাথগুলো আপনি দখলে দিয়ে দিয়েছেন যাদের, বছরে 4 বার তাদের কাছ থেকে ট্যাক্স নেন, তারা গরিব মানুষ, টাকা দিতে দিতেই একদিকে সিটি কর্পোরেশনকে দেয়, অন্যদিকে প্রত্যেকটা এলাকা এলাকায় আলাদা আলাদা গ্রুপ আছে, নীরবে তাদেরকে চাঁদাবাজির শিকার হইতে হয়, চাঁদা দিতে হয়। এই মানুষগুলোকে বর্তমান প্রযুক্তি বলছে, আপনি যেভাবে ফুট ওভার ব্রিজ আছে, এগুলো কোন জায়গায়? খালি জায়গার মধ্যে না? ফুট ওভার ব্রিজগুলো আরও খালি জায়গা শহরের মধ্যে আছে না? আপনি বাকি খালি জায়গার মধ্যে শেড নির্মাণ করে ফুট ওভার ব্রিজের মতো করে আপনি এই যারা ফুটপাতের ব্যবসায়ী তাদের জন্য একটা বসার ব্যবস্থা করে দেন, এবং ওখানে ময়লা ফেলারও ব্যবস্থা করে দেন। ওরা ওখানে বিজনেস করবে, যার দরকার সিঁড়িতে গিয়ে উপরে উঠে সে কেনাকাটা করে নিচে চলে আসবে, তাই তো নিচের রাস্তাটা ফাঁকা হয়ে যায়। অনেক মানুষ তার পায়ে হেঁটে গন্তব্যে যেতে পারবে, কার তো নেওয়ার দরকার নাই। অফিস ছুটি হয়েছে, সে হেঁটে হেঁটে চলে যাবে, বাসায় গিয়ে গোসল করবে, হেঁটে হেঁটে 1-2 কিলোমিটার চলে যাওয়া যাবে। আপনার সাইকেলের লেন নাই, পায়ে হেঁটের জায়গা নাই, পুরা রাস্তা যদি ফুটপাতের ক্রেতা আর বিক্রেতারা দখল করে বসে থাকে, আর কি পরিমাণ বর্জ্য ময়লা আমাদের ড্রেনগুলোতে পড়ে। এই যে আমাদের
বর্জ্য ব্যবস্থাপনা কেন তারা সফলতা পায় না? এই যে বর্জ্য তৈরির কারখানা বানায় রাখছে, বর্জ্য কমবে কিভাবে? এই যে ফুটপাত ব্যবসায়ীদের মাধ্যমে যে পরিমাণ বর্জ্য তৈরি হয়, এগুলো যেখানে সেখানে এই যে নালা নর্দমায় ড্রেনের মধ্যে পড়ে থাকে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন তো আপনার সামান্য বৃষ্টিতেই তো পানি উপরে উঠে যায়। তাহলে কোনো প্ল্যানিং আপনি দেখছেন এই পর্যন্ত? এই যারা ক্ষমতায় আসতেছে যাইতেছে বারবার, তাদেরকে বলেন না যে এই ব্যাপারে একটু প্ল্যান কি তাদের জানাইতে এবং সেই প্ল্যান বাস্তবায়নে তাদের ভূমিকাটা কি? আপনি আধুনিক যে ট্রাফিক সিগন্যালগুলো পদ্ধতি আছে সারা দুনিয়া চলতেছে, আপনি সৌদি আরবে যান, লন্ডনে যান, কাতারে যান, কুয়েতে যান, আমেরিকায় যান, দেখবেন রাতে ঠান্ডার মধ্যে আপনার সিগন্যাল বাতি জ্বলে আছে, কোনো পশু পাখি কিচ্ছু নাই, এটা কীট পতঙ্গ নাই, কিন্তু গাড়ি 1 ইঞ্চের সামনে দিকে যাবে না, চুপচাপ বসে আছে। কারণ ওটা ওভারকাম করলেই তার জন্য জরিমানা আছে, আর এরকম 2-3বার জরিমানা হইলে গাড়িটাই সিজ হয়ে যাবে। আপনি এখানে এটা করতে পারেন না কেন? 2-3টা জায়গায় ছাড়া, গুলশান আর এরকম 2-3টা রাস্তা ছাড়া। আর কারণ হলো আমাদের ট্রাফিকিং যে সিস্টেম আছে এটা হলো ঘুষ ভিত্তিক একটা সিস্টেম। অর্থাৎ আপনি গাড়িটা যদি আইন লঙ্ঘন করে আপনি যেখানে সেখানে রাখেন, তাহলে তো ভিতরে ভিতরে ট্রাফিক পুলিশ আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এমনি আলহামদুলিল্লাহ না বললেও আপনি যখন গাড়িটা রাইট প্লেসে না রেখে রং প্লেসে রাখেন, তখন শুকরিয়া আদায় করে, যাক তাহলে রুজির ব্যবস্থাটা হয়ে গেল। তারা চাই আপনি রং জায়গায় গাড়িটা রাখেন, তারা ইনকাম করে। তাহলে আপনি আধুনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম করেন, তাহলে তো আর এত যানজট হয় না। তারপরে রোড রেশনালাইজেশনের মাধ্যমে আপনি গাড়িগুলোকে এক একটা রুটে এক একটা কোম্পানির গাড়িকে পাঠান, এক এক দিন এক এক কোম্পানির গাড়ি এক একটা রুটে চলবে। এই যে 2-3টে একসাথে চলতে গিয়ে যেখানে সেখানে তামায় ধাক্কাধাক্কি করে, কে বেশি ব্যবসা করবে, কে বেশি প্যাসেঞ্জার উঠাবে, এই ধাক্কাধাক্কি বানাও একটা সিস্টেমের মধ্যে আনেন না। খালি আমাদেরকে খালি এত ভেহিকল, এত গাড়ি, দুনিয়াতে আর কারো গাড়িওয়ালা দেশ নাই? হাজার হাজার লোক। আপনি আমেরিকা লন্ডনের প্রত্যেকটা পার্সনের একটা গাড়ি আছে। একটা পরিবারে যদি 5টা লোক থাকে, 5 জনের 5টা গাড়ি আছে। তো তারা কিভাবে এগুলো ম্যানেজ করতেছে? এগুলো আমাদের দেশে করবে না, কারণ প্রথমত এগুলো চিন্তা করার সময়ও তাদের নাই। মাথায় ইল মোটিভ, জনগণকে শোষণ করতে হবে, খাইতে হবে। এই যে কয়দিন আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন ছিল, এজাজ সাহেব নাম বোধহয়, দাড়িওয়ালা ভদ্রলোক। আমি তার কাছে কয়েকবার গিয়েছি, আমি কিছু সাহায্য সহযোগিতা নিয়ে সমাজের উপকার করার চেষ্টা করেছি। উনি বিদায় নেওয়ার সময় বলল, আমি 1600 কোটি টাকা সিটি কর্পোরেশনের ফান্ডে রেখে যাচ্ছে। কোন অ্যাকাউন্টে কত টাকা আছে আমি আপনাদেরকে একেবারে লিখিতভাবে দিতে পারবো, আমার টাকা কোথায় রেখে যাচ্ছি। উনি কিন্তু হুঁশিয়ার মানুষ, কারণ জানে পরে এই টাকার হদিস থাকবে না। এই জন্য বললো, আপনারা জানতে চাইলে আমি বলে দিব কোথায় কোথায় কি আছে। তার 1 সপ্তাহ 10 দিন পরে এক সাংবাদিক জিজ্ঞেস করলো, প্রেসিডেন্ট যিনি প্রশাসক থাকে, যে আপনি এত টাকা পয়সা আছে, ডেভেলপমেন্ট করছেন না কেন? কয় যে আমার কাছে মাত্র 25 কোটি টাকা আছে। কোথায় 1600 কোটি আর কোথায় 25 কোটি? এই হলো আমাদের দেশের যারা নেতৃত্বে আছে, তারা আপাদমস্তক দুর্নীতি, দুঃশাসন, ঘুষ বাণিজ্য এবং সমাজে যত আকাম, মাদক ব্যবসার সাথে এই প্রশাসনের ছত্রছায়ায় সব মাদক ব্যবসাগুলো হয়। মাদক ব্যবসা, আজকে মাদক এত সহজ হয়ে গেছে। পার্লামেন্টে একজন মহিলা এমপি বলেছেন যে খাদ্যে ভেজাল আছে, কিন্তু মাদকে কোনো রমরমা মাদকের ব্যবসা। আপনার আমার ছেলে মেয়ে নাতি পুতি এরা ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। কিশোর গ্যাং, সন্ত্রাস, এগুলোকে লালন করা হয়, এগুলোকে লালন করা হয়। তো সুতরাং আমরা যে, আমি এক কথা বাড়াচ্ছি না, আমি হয়তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু সময় আপনাদেরকে একটু ধৈর্যের দিকে নিয়ে যাবে। আমি শুধু এটুকু বলতে চাই, এখানে যে প্রবলেমগুলো আছে, বর্জ্য তো এখন অ্যাসেট হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি কিছুদিনের ভিতরে ঢাকা শহরে কতগুলো ময়লার বক্স স্থাপন করব, আপনারা দেখতে পারবেন। সেই ময়লার বক্সে প্লাস্টিক জমা দেওয়ার জন্য বলব, প্লাস্টিকগুলো আপনারা জমা দিবেন। তারপরে এই প্লাস্টিক থেকে কি কি বানানো যায় সেটা বানিয়ে আমি আপনাদের মধ্যে সার্কুলেট করব, অন্তত আপনাদের ছেলে মেয়েদের মধ্যে করব। বর্জ্য থেকে এখন সার বানানো হচ্ছে, বর্জ্য থেকে রিসাইক্লিং বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, বর্জ্য থেকে বিভিন্ন ধরনের বক্স, বিভিন্ন ধরনের মানুষের ব্যবহার্য নানা
এলিমেন্ট উপাদান তৈরি করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে বর্জ্য শুধু বাড়তেছে, কিন্তু বর্জ্যে কমানোর এবং বর্জ্য ব্যবস্থাপনার কোনো আধুনিকতা আমরা দেখতে পাচ্ছি না, কোনো চিন্তা নাই। বরং ময়লা যেগুলো নিয়ে যাচ্ছে, যে একজন বললেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমাদের বয়স্ক মানুষ যাদের ইমিউনিটি পাওয়ার কমে যায় তাদের রোগ ব্যাধি বাড়তেছে, শিশুদের রোগ ব্যাধি বাড়তেছে। এই যে কয়েকদিন আগে হামের মৃত্যু, আমরা মৃত্যুর মিছিল দেখলাম। আধুনিক এই সময়ে এসে হাম রোগের জন্য আমাদের শত শত শিশুদেরকে জীবন দিতে হলো। এখানে কার্যকর কোনো স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে? এই সিটি কর্পোরেশনে ওয়ার্ড ভিত্তিক একটা করে কিন্তু আপনার ক্লিনিক আছে, যেখানে মা ও শিশু কিংবা বিভিন্ন ধরনের সেবা পাওয়ার কথা। যাইয়া দেখেন ওখানে কারা কারা বসবাস করে। প্রাণী জগতের কিছু মানে অচেনা অজানা প্রাণী ওখানে আপনি বসবাস করতে পাবেন। মানুষের ওখান থেকে খুব ভালো কোনো সুযোগ সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই ফান্ডগুলো উঠানো হচ্ছে, এই ফান্ডগুলো উঠানো হচ্ছে এবং এগুলো গুটিকতেক ব্যক্তি, সিটি প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিরাই কিন্তু বাগবটার করে খাচ্ছে। আমার গরিব মানুষেরা পাচ্ছে না। প্রয়োজনে আমরা কোনো চিকিৎসা ওখান থেকে পাচ্ছি না। চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, এই শহর একদিকে অত্যধিক পপুলেশন, পৃথিবীর বোধহয় 7-8টা শহরের মধ্যে সবচেয়ে বেশি বসবাসযোগ্য মানুষ, সবচেয়ে বেশি বসবাসকারী মানুষ এই শহরে। এবং এখানে যে বসবাসের যে কতগুলো ক্রাইটেরিয়া আছে, সিটিতে কতগুলো নিয়মাবলী আছে, এখানে যে ধরনের আমাদের বিনোদনের স্পেস থাকা দরকার, উন্মুক্ত স্থান থাকা দরকার, আমাদের বিনোদন একাডেমি দরকার, লাইব্রেরি দরকার, আমাদের তরুণদেরকে গড়ে তোলার জন্য, আমাদের নারীদের নিরাপত্তার জন্য আলাদা যেসব অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার, কিচ্ছু এখানে নাই, কোনো পরিকল্পনা এখানে নাই। তো সুতরাং এই যেভাবে চলছে, এভাবে যদি আমরা চালাতে চাই, তাহলে তো ভোট আসলে আমরা আমাদের মতো করে চালাই, আমাদের দুর্ভোগ বাড়তে থাকবে। আমাদের শুধু বাড়বে না, আমাদের পরবর্তী জেনারেশনও আমাদেরকে তারা অভিশাপ দেবে যে আমাদের পূর্বপুরুষরা কি করলো, তারা একটা ভালো নেতৃত্ব কেন প্রতিষ্ঠা করলো না, তারা বকা দিবে আমাদেরকে। আর আমরা যদি চাই এই সিটিকে পরিবর্তন করে বসবাস উপযোগী করতে, আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে, আধুনিক সমস্ত নাগরিক সেবা এবং এর জবাবদিহিতাও যদি তৈরি করতে চাই, যে মেয়র যে হবে, কাউন্সিলর যে হবে, তার কাজের মাসভিত্তিক, 6 মাস ভিত্তিক, বছর ভিত্তিক তাকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। কি প্ল্যান ছিল, কতটুকু হয়েছে, সেই ব্যবস্থা, জবাবদিহিতার ব্যবস্থা যদি আমরা করতে পারি, সঠিক নেতৃত্ব যদি আমরা নির্বাচন করতে পারি, ইনশাআল্লাহ এই যে সমস্যা, আপনার যানজট, জলাবদ্ধতা, সামান্য পানি বৃষ্টি হইলে 2 দিনের বৃষ্টিতে শহর ডুবে যায়। পৃথিবীতে এরকম কয়টা শহর আছে? কারণ কি? এই যে ড্রেনেজগুলো, নানা নর্দমাগুলো বন্ধ হয়ে, পানির প্রবাহ বন্ধ হয়ে, এখানে এই ড্রেনেজগুলোর উপরে তারা অনেকে বাড়ি বানাই দেয়, অনেকে আপনার বড় বড় মার্কেট উঠে ফেলে, বড় বড় রাস্তা বানাই ফেলে। তো সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হলো এগুলো ওপেন করে দেওয়া, খালগুলোকে আরো খনন করা, খাল এবং জলাশয়ের মধ্যে সংযুক্তি করা। ঢাকা হলো চতুর্দিকে নদী কর্তৃক ঘেরাও করা। এই ঢাকার আশপাশের নদীগুলোকে যদি ডেজার্ট করা হয় এবং নদীপথে যদি আমাদের স্টিমার, লঞ্চ, এগুলোর মাধ্যমে যদি পণ্য পরিবহন করা হয়, তাহলে বড় বড় ট্রাকগুলো যে ঢাকার উপর দিয়ে যায়, যানজটের অন্যতম কারণ এটা। আরেকটা রাস্তা নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো এটা। ঢাকাকে একটা নান্দনিক শহরে পরিণত করা যাবে ওয়াটার বাস চালু করে। এই ঢাকার চতুর্পাশে অন্তত 50-100 কিলোমিটারে ওয়াটার বাসে আমাদের লোকেরা যেতে পারবে, এনজয়ও করবে, আবার তার যাতায়াত স্মুথ হবে। ঢাকা শহরের এই যানজট তো তাকে বাড়ানোর দরকার নেই, কিন্তু কে করবে? এগুলো করার কোনো লোক আমাদের নাই। এজন্য চিন্তাশীল, দায়িত্বশীল, মানবিক, পরিবর্তনকামী নতুন নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো 2, 2.5, 3 বছরের ভিতরে এরপরে এই সমস্যাগুলোর একটা খুঁজেও পাওয়া যাবে না মাইক্রোস্কোপ দিয়ে, ইনশাআল্লাহ। তা আমরা সেটা পরিবর্তন চাই কিনা? কারা কারা চান দেখি একটু পরিবর্তন, কারা কারা? তাহলে পরিবর্তন চাইলেই কি হবে? এই জন্য এখন থেকে আমাদের তৎপরতা শুরু করতে হবে, আলাপ আলোচনা শুরু করতে হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় যে অনেক দেখেছি, একবার যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, অন্তত দুর্নীতি করবে না, চুরিচামারি করবে না, ঘুষের বাণিজ্য করবে না, এবং মানুষের হক নষ্ট করাকে মানুষের অধিকার নষ্ট করা মনে করবে, এই ধরনের একদল লোককে এবার আমরা কাউন্সিলর, মেয়র বানাই। একবার আমরা টেস্ট করে দেখি। আমার বিশ্বাস 54 বছরের ক্ষত
54 বছরের বিড়ম্বনা আমরা 2, 2.5, 3 বছরের ভিতরেই এগুলো সমাধান দিতে পারবো। আমরা ইতিমধ্যেই আমাদের নগরবিদদের সাথে বসেছি। আমরা সামনে আজকে কিছু আমাদের সামাজিক কাজ দেখিয়েছি। সামনে এই প্রত্যেকটা ইভেন্টে আমরা কি সমাধান দিব সেটা আপনাদেরকে প্রেজেন্টেশনে দেখাবো। 5টা, 7টা, 10টা করে দেখাবো যে এই কাজগুলো আমরা করব। এর সাথে আপনাদের কোনো যোগ থাকলে আপনারা করবেন, বিয়োগ থাকলে করবেন। তারপরে আমরা দায়িত্ব পেলে সেটা করে দেখাবো ইনশাআল্লাহ। অন্যরাও যারা দাঁড়াবে তারাও করুক, তারাও দেখাক। আর তাদেরকে এটাও দেখাইতে হবে যে এর আগে তারা এটার জন্য কি করেছে। এখন কারো দেখা দেখে যদি আনিয়া আমি 5টা দেখালাম, আরেকজন 6টা দেখাইলো, এটা তো লাভ হবে না। তুমি এর আগে যে দায়িত্বে ছিল কি করেছো সেটাও দেখাইতে হবে নাকি। আমরা দায়িত্বে না থেকেও কি করেছি এখানে দেখিয়েছি। প্রয়োজনে আমরা গত 10 ইয়ার্সে কর্মসংস্থানে আমরা কি করেছি, তরুণদের জন্য আমরা কি করেছি, সব আমরা এখানে একেবারে সংখ্যানুপাতিক আকারে আমরা এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় না গিয়েও কি করেছি আর সামনে কি করব। আপনারা ক্ষমতায় থেকে কি করেছেন, সামনে কি করবেন, জাতির সামনে সেটা শো করেন, তারপর জনগণ উইল ডিসাইড, ঠিক কিনা। তো ইনশাআল্লাহ আমরা কাজ করছি, আপনাদের ভালোবাসা দোয়া আমাদের সাথে আছে। আমরা আরেকটু সক্রিয়তা চাই। বদলাতে হলে এবার ঢাকা শহরে এমন একটা গণজোয়ার তৈরি করতে হবে যে এই গণজোয়ারের বিপরীতে দাঁড়িয়ে ভোট হাইজ্যাক করা কিংবা সেন্টার দখল করা কিংবা যে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতার চিন্তা যাতে কেউ করতে না পারে, জনজোয়ারে আমরা সকল ষড়যন্ত্রকে ব্যস্ত দিতে চাই। এবং এইবার জাতীয় নির্বাচনে আমাদের রেজাল্ট যেভাবে হাইজ্যাক করা হয়েছে, এইবার যদি এখানে হাইজ্যাকের কোনো পরিকল্পনা করা হয়, জাতীয় নির্বাচন আমরা মেনে নিয়েছি দেশের স্টেবিলিটির জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের ভবিষ্যতের জন্য। স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় না, কিন্তু কপাল যদি খারাপ থাকে, স্থানীয় নির্বাচন যদি জনগণের ম্যান্ডেট হাইজ্যাক করার চেষ্টা করেন, আমরা ক্ষমতার দৌড়েই টানব। এবং তখন কিন্তু আফসোস করা ছাড়া আপনাদের আর অন্য কোনো উপায় থাকবে না।